দেওয়ালে থাকা এসিটা এই তীব্র তাপদাহের মধ্যেও ফুরফুরে ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছে, যার কারণে বাইরের আগ্নেয়গিরির লার্ভার মতো উত্তাপ গায়ে লাগছে না। জানলার দামি ভারী পর্দাগুলো মাঝে মাঝে বাতাসে দোলে উঠছে। চারপাশে ফিনাইলের উৎকো গন্ধ ভেসে বেড়াচ্ছে পুরো কেবিন জুড়ে। সকল পরীক্ষা নিরীক্ষার পর স্ট্রেচারে করে এনে মুহিতকে কেবিনে শিফট করা হলো। চাইলেও মুহিত বাসায় যেতে পারবে, কিন্তু মুহিতই যেতে চাচ্ছে না। একজন নার্স একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে নিয়ে কেবিনে প্রবেশ করলেন প্রফেসর সারোয়ার জাহান। হাতে মুহিতের সকল রিপোর্টস। মুহিতকে উদ্দেশ্য করে প্রফেসর বলতে শুরু করলেন, মেজর মুহিত, ভয়ের কিছুই নেই। আপনাকে যেই গুলিটি করা হয়েছিল তা খুব কম রেঞ্জের হওয়ার কারণে পিঠ ভেদ করে বেরিয়ে গেছে। আল্লাহর সহায়ের জন্য আপনি বেঁচে গেছেন। গুলি ভেতরে থাকলে এতদিনে ইনফেকশন হয়ে আপনি মারা যেতেন। আর হাতে পায়ের যে হাড়গুলো ভেঙেছে তা অনেকটাই রিকভার করেছে। আমি জানি না কে এগুলো ঠিক পজিশনে বসিয়েছে, তবে যিনি বসিয়েছেন তার হাতে জাদু আছে বলতে হবে। এরকম ফ্র্যাকচার আর ভাঙা হাড় জোড়া লাগাতে অনেক সময়ের ব্যাপার। আপাতত ব্রেচ পরিয়ে কয়েকদিন গলায় সিল্কে ঝুলালেই আপনার হাত ঠিক হয়ে যাবে। প্রফেসর সারোয়ার জাহানের কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগে দৌড়ে কেবিনে প্রবেশ করল স্বর্গ। স্বর্গকে দেখে প্রফেসর অবাকের স্বরে জিজ্ঞেস করল, আরে স্বর্গ মামুনি, তুমি এই সময়? স্যার, মেজর মুহিত ইজ মাই উডবি। ওর ড্রেসিংগুলো আমি করাতে চাই। প্রফেসর হাসি মুখে বললেন, শিওর, হোয়াই নট। মোহিত স্বর্গের এহেন স্বাভাবিক আচরণ দেখে নবম আশ্চর্যে উপনীত হলো। সে ভেবেছিল কোথায় স্বর্গ তাকে জড়িয়ে ধরে কাঁদবে, অনুযোগ জানাবে, কিন্তু মেয়ে দেখি পুরো স্টিল হয়ে বসে আছে। ফিরে এসে ভুল করলো নাকি মোহিত, নাকি ঝড়ের পূর্বাভাস? খালি গায়ে বেডে বসে আছে মোহিত। স্বর্গ ভালোভাবে হাত ধুয়ে স্টেরাইল গ্লাভস পরে নিল। এরপর একজন নার্স এসে ট্রলিতে করে স্টেরিলাইজড যন্ত্রপাতি, ব্যান্ডেজ, রিবন গজ, আপটারি ফরসেপস, টুথ ফরসেপস, সিজর, প্যাভিসেপস, হেক্সিসল, স্পিরিট দিয়ে গেল। বড় রিবন গজ পভিসেপে চুবিয়ে মুহিতের দিকে করুণ চোখে তাকিয়েই ক্ষততে ঢুকিয়ে দিল। সাথে সাথেই মুহিত চিৎকার করে উঠল। স্বর্গ নির্বিকার কঠিন হয়ে তার কাজ চালালো। মুহিতের এই মুহূর্তে স্বর্গকে কঠিন হৃদয়ের মানবী মনে হচ্ছে। মুহিতের আর্তনাদে নার্স সহ সহকারী ডক্টর শিউরে উঠল। স্বর্গ মুহিতকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, মেজর মুহিত প্লিজ দাঁত চেপে সহ্য করুন। আমি এইভাবে ড্রেসিং না করলে ভেতরের ময়লা পরিষ্কার হবে না। যত জোরে প্রেস করব তত গজটাই ময়লা চুষে নেবে। প্লিজ আর একটু সহ্য করুন। টুথ ফোরসেপস দিয়ে প্রথম রিবন গজ বের করে আনলো স্বর্গ। মোহিত যেন দ্বিতীয়বার বেঁচে ফিরল। এরপর আবারও একটি মেডিকেটেড গজ রেডি করলো স্বর্গ। ক্ষততে দেবার আগেই মোহিত স্বর্গের হাত চেপে ধরল। স্বর্গের চোখের ইশারায় নার্স আর অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে চলে যেতে বলল। তারা চলে যেতেই স্বর্গ মুখের মাস্ক খুলে মোহিতের ঠোঁটে উষ্ণ চুমু দিয়ে বলে উঠল, এটাই শেষ, আর কষ্ট দেব না। গজ ঢুকিয়ে চিপে চিপে ক্লিনিং প্রসেস চালাতেই মোহিত বহু কষ্টে গলায় স্বর এনে বলে উঠল, অনেক কষ্ট হচ্ছে বউ, মরে যাচ্ছি, একটু তো রহমত করো প্লিজ। মোহিতের আর্তনাদে স্বর্গের বুক ভেঙে কান্না পেল। কিন্তু সে একজন ডাক্তার। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের হতে হয় কঠোর মনের অধিকারী। নিজ নিজ অবস্থান থেকে পরিস্থিতি যতই খারাপ হোক দায়িত্ব পালন করতেই হবে। আর একটু সহ্য করো প্লিজ মুহিত। মোহিত দাঁতে দাঁত চেপে বসে থাকলো। 20 মিনিট পর স্বর্গের ড্রেসিং শেষ হলো। মেডিসিন দিয়ে গজ দিয়ে মোহিতের বুক পিঠ পেঁচিয়ে দিল। নার্সকে ডাকতেই তারা এসে মোহিতকে পিঠের নিচে বালিশ দিয়ে আধাশোয়া করে দিল। হাতে পায়ে প্লাস্টার করে ব্রেচ পরিয়ে বেডে শুইয়ে দেওয়া হলো মোহিতকে। শরীরের জখমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। মোহিতকে কেবিনে রেখে স্বর্গ বাইরে চলে আসলো চেঞ্জ করতে। ডাস্টবিনে গ্লাভস গুলো ফেলে বেসিনের সামনে দাঁড়ালো হাত ধুতে। নিমিষেই মন আকাশে কালো মেঘের আনাগোনা হলো। টুপটুপ করে অবরিত গড়িয়ে পড়ল
কপল বিয়ে। মোহিতের এমন অবস্থা সহ্য করতে অনেক কষ্ট হয়েছে তার, তবুও হিংস্রের ন্যায় মোহিতকে কষ্ট দিয়েই গেছে সে। মোহিতকে এতটা অসহায় আর কখনো লাগেনি। মোহিত তার কাছে বেঁচে ফিরেছে এই অনেক। স্বর্গের মাথায় স্বাভাবিক জ্ঞান থাকতে মোহিতকে কোনোদিনও কষ্ট পেতে দিবে না, আর দরকার পড়লে বুকের ভেতরে আগলে রাখবে সে। চোখে মুখে পানির ছিটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো স্বর্গ। সুখ আর তনুজা মোহিতের প্রিয় ইলিশ পোলাও নিয়ে কেবিনের সামনে বসে আছে। স্বর্গের কঠিন নির্দেশ, কেউ 2 মিনিটের বেশি ও রুমে থাকতে পারবে না। প্রথমে সুখ গেল। হ্যালো ব্রো, তুমি আমার বোনকে এতটা কষ্ট দিলে, এটার জন্য বিশেষ শাস্তি ব্যবস্থা আছে তোমার জন্য। তুমি সুস্থ হলে আমি তোমার বিষয়টা হ্যান্ডেল করব। তোমার বোন যদি আমাকে পানিশমেন্ট দিতে দেয় তাহলে আমি পানিশমেন্ট ঘাড় পেতে নেব শালাবাবু। বলেই ফিচেল হাসলো মোহিত। সুখ আরো কিছু কথা বলে বেরিয়ে গেল। তনুজা নীরবে কেঁদেই যাচ্ছে মোহিতের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, আমার মেয়েটা তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছে বাবা। এতদিন আমরা কেমন জীবন কাটিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানেন না। দ্রুত সুস্থ হলেই তোমাদের 4 হাত এক করে দেব। সময় করে তোমার মাকে একটা কল করো, উনি চিন্তায় ভেঙে পড়েছেন তোমাকে ফোনে না পেয়ে। মোহিত ঘাড় কাত করে বাধ্য ছেলের মতো সায় জানালো। তনুজা চলে যেতেই টিফিন ক্যারিয়ার সমেত কেবিনে প্রবেশ করলো স্বর্গ। প্লেটে খাবারগুলো ঢেলে ইলিশ মাছের কাঁটা বেছে মোহিতের সামনে লোকমা তুলল। এই হৃদয়হীনা একটু আগে তাকে চরম কষ্ট দিয়েছে। মোহিত কিছুতেই খাবে না তার হাতের খাবার। মুখ ঘুরিয়ে বসে থাকলো মোহিত। স্বর্গের কাছে মোহিতের মতিগতি সুবিধার ঠেকলো না। যেখানে তার অভিমান করার কথা সেখানে সে ভাব ধরে বসে আছে। মোহিতের 2 চোয়ালে হাত দিয়ে চেপে ধরে পোলাও পুরে দিল। মোহিতকে উদ্দেশ্য করে স্বর্গ তেজি কণ্ঠে বলে উঠল, ঢং কম করে করো, খাবার পুরোটা খেয়ে মেডিসিন খেতে হবে। ঢং করলে তোমারই লস। বলেই আরেক লোকমা ঠুসে দিল। খাবার চিবুতে চিবুতে মোহিত বলে উঠল, চল্লা দে একটা। মিসেস তনুজার ল্যান্ডলাইনের সমান্তরে রিং বেজে যাচ্ছে। তনুজা দৌড়ে এসে ফোন কানে তুলতেই মিসেস তারিনের আওয়াজ পাওয়া গেল। কি গো তনু, কি খবর তোমাদের? জি আপা, ভালো রেখেছেন ওপরওয়ালা। নামিরার বাবু কেমন আছে? মিসেস তারিন প্রাণহীন উত্তর দিলেন, মোহিতের জন্য কদিন ধরে মনটা খচখচ করছে। আজ প্রায় 1 মাসের বেশি হয়ে গেল ছেলেটার সাথে কোনো যোগাযোগই নেই। ইদানিং ঘুমালেই বিভিন্ন আজেবাজে স্বপ্ন এসে হানা দেয়। মনের সন্দেহের ভিত্তিতেই তনুজাকে মিসেস তারিন বলেই ফেলল, আমার ছেলেটা বেঁচে আছে তো তনু? মিসেস তারিনের এহেন প্রশ্নে চমকে উঠল তনুজা। নিজেকে ধাতস্থ করে বলে উঠলেন, ছি ছি, এসব কি বলেন আপা? মোহিত আজ ফোন করেছিল আপনাকে? ফোন করার কথা বলেছে আপনার ভাই। আজকালকের ভেতরেই মোহিতের ফোন পাবেন ইনশাল্লাহ। আরো কিছু কথা বলে লাইন কেটে ঢকঢক করে পানি খেয়ে নিলেন তনুজা। প্রশ্নটা মিসেস তারিন যদি আরো আগে করত তাহলে তনুজা কিভাবে সামলাতেন সবকিছু। ক্যাপ্টেন সৌম্য আর নাফিজ মাহমুদ দাঁড়িয়ে আছে মোহিতের সামনে। নিজের ভাগ্নের এমন শোচনীয় অবস্থা সহ্য না করতে পেরে কেঁদে দিলেন নাফিজ মাহমুদ। এত সুন্দর ছেলেটা ব্যান্ডেজের চোটে মমিতে পরিণত হয়েছে, এসব কি মানা যায়? সৌম্য মোহিতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, স্যার, আমার পরবর্তী কাজ কি? প্রেস কনফারেন্সের আয়োজন করো ক্যাপ্টেন সৌম্য। বলেই বাঁকা হাসি হাসলো মোহিত। ছেলেটাকে দেখে আসার পর থেকেই কিছুই ভালো লাগছে না আশরাফ চৌধুরীর। সবকিছু একঘেয়ে লাগছে। একটু দেশ বিদেশের খবর দেখা দরকার। টিভি অন করে নিউজের চ্যানেল চাপতেই এক জায়গায় এসে থমকে যান আশরাফ চৌধুরী। দৃষ্টি বিস্ফারিত হয়ে যায় তার। এই কিভাবে সম্ভব? নিমিষেই মাথা ঘুরে উঠল তার। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মোহিতকে, আর সেগুলোই বিভিন্ন টিভি চ্যানেলে টেলিকাস্ট করা হচ্ছে। মেজর মোহিত কে বা কারা আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল? আপনি কি তাদের চেহারা দেখতে পেরেছিলেন? আমি তার চেহারা দেখতে পাইনি, আমাকে পেছন থেকে শুট করা হয়েছে। লোকটি কালো পোশাক পরা আবৃত ছিল। সাংবাদিক আবারও প্রশ্ন ছুড়ল, এই ছোট ছেলেটির সাথে আপনার কিভাবে পরিচয়? আমরা শুনেছি সে একজন ট্রাক ড্রাইভার। পাশে থাকা ছেলেটি লাইট ক্যামেরা দেখে ভয়ে
কুটিসুটি মেরে মোহিতের কাজ ঘেঁষে রইল। মোহিত মুখের ভাব স্বাভাবিক রেখে বলে উঠল, আসলে ছেলেটি ওখানকার স্থানীয়। আমি ওর সাহায্য নিয়ে বাড়ি উঠেছি। আমাকে যখন কেউ গুলি করে ও তা দেখে ফেলে, এজন্য আগন্তুক এই ছেলেটিকেও গুলি করে দেয়। মেজর মোহিতের এসব বানোয়াট ইন্টারভিউ দেখে আশরাফ চৌধুরীর মাথা ঘুরছে। আশরাফ চৌধুরী নিজেই মুখ খুলে তাকে চেহারা দেখিয়েছে। দাবার চাল কি এক নিমিষেই উল্টে যাবে? আমার মেয়ে হয়ে আমারই ঘরের খবর তুই ওই আর্মি ক্যাপ্টেনের কাছে পৌঁছে দিস? কি ভেবেছিস আমি এতই বোকা? আমার পেট পিছু চাকু বসাবে আমি কিছু টের পাবো না? তোর মাও একই দৃষ্টান্ত দেখেছিল। কি করেছি তার সাথে জানিস? বলেই নাসির হায়দার পিউয়ের চুলের মুঠি ধরে জানলার পাশে এনে দাঁড় করালো। এরপর আঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে বকুল গাছটা দেখছিস ওখানে পুঁতে দিয়েছি তোর মাকে। বাবার মুখে এমন নৃশংস কথা শুনে কেঁপে উঠল পিউ। তার মা তাহলে অন্য মানুষের সাথে পালিয়ে যায়নি, তার বাবা তার মাকে মেরে ফেলেছে। মায়ের পুরনো স্মৃতি মনে করে ফুফিয়ে কেঁদে উঠল পিউ। রাগী দৃষ্টি নিক্ষেপ করে নাসির হায়দারের উদ্দেশ্যে বলে উঠল, আমাকেও পুঁতে দাও বাবা, না হলে আমি কাল সাপ হয়ে সবল মারবো তোমাকে। মেয়ের এমন সাহস দেখে রাগে বোধ শক্তি হারিয়ে ফেলল নাসির হায়দার। গায়ের সমস্ত শক্তি খাটিয়ে পিউকে এক থাপ্পড় কষিয়ে দিল। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে পিউ ডাইনিং টেবিলের চেয়ারের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। কপালের কোনা কেটে গড়িয়ে পড়ল রক্ত। পিউ আবার বলে উঠল, আমাকে মেরে ফেলো বাবা, না হলে তুমি আমার হাতে খুন হবে। নাসির হায়দার বাজ পাখির মতো পিউকে থাবা মেরে টেনে হিচড়ে তার গোপন কক্ষে নিয়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তুই এখানে বন্দি থাকবি হারামজাদে। বলেই বাইরে থেকে দরজা লক করে চলে গেল। হাঁটু মুড়ে বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল পিউ। পৃথিবীতে এমন খারাপ বাবাও আছে। মায়ের হাসি মাখা মুখটা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথার অনুভূতি হলো তার। মোহিত সোহাগের নম্বরে কল করেছে। ওপাশ থেকে সোহাগ হ্যালো বলতেই মোহিত সোহাগের সাথে কুশল বিনিময় করলো। এরপর সোহাগ স্টোর রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করলো, মই তুমি বেঁচে আছো। টিভিতে তোমার নিউজ দেখে আমি বাঁচার সকল লাইন কেটে দিয়েছি, যাতে নামিরা বা মাকেও এই বিষয়ে না জানতে পারে। মামাকে অনেকবার ফোন করে তোমার খবর জেনেছি, কোনোভাবেই নাকি তোমাকে উদ্ধার করা যায়নি। তাহলে কীভাবে বেঁচে ফেললে? মোহিত স্মিত হাসলো। সোহাগকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, সময় করে সব বলে ফেলবো সোহাগ ভাই। আগে প্রয়োজনীয় কিছু কথা বলিনি। মা বড্ড অবুঝ। মাকে আপনাকে একটু আগিলে রাখতে হবে সোহাগ ভাই। প্রথমে মাকে বলবেন আমি 6 মাসের জন্য মিশনে এসেছি। আমি ফিরলে মা বাংলাদেশে আসবে। যেভাবেই হোক সোহাগ ভাই, আপনি মাকে 6 মাস ধরে বেঁধে রেখে দিবেন। এখানে আমার কিছু জরুরি কাজ পেন্ডিং আছে, ওগুলো কমপ্লিট করে আমি আপনাদের সবাইকে দেশে ফিরিয়ে আনবো। আমরা আবারও একসাথে হাসি খুশিভাবে বাঁচবো সোহাগ ভাই। সৌম্য বসে আছে মোহিতের সামনে। মোহিত তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কখন কি করতে হবে। খলিলকে একটু ধরে আনার ব্যবস্থা করো সৌম্য। জামাই আদরটাকে দিয়ে শুরু করব। কোথায় ধরে আনবো স্যার? আহা ক্যাপ্টেন, দুধের বাচ্চার মতো সবকিছু বুঝিয়ে দিতে হয় তোমাকে। যেখানে গেলে ওকে 440 ডিগ্রির পানিশমেন্ট দেওয়া যাবে সেখানে। চোখ বড় হলো সৌম্যর, ঠোঁট প্রশস্ত হলো মোহিতের। মুষলধারে ধরণীতে ঝাঁপিয়ে পড়েছে ভারী বর্ষণের দল। থেকে থেকেই বিকট শব্দ, বড় বড় বাজ পড়ছে। ভারী বর্ষণের কারণে কোনো মানুষজন ঘর থেকে বাইরে হয়নি আজ। বৃষ্টি আর বজ্রপাত দুটো মিলিয়ে মনে হচ্ছে যেন আজ সাক্ষাৎ যমদূত ধরণীতে তাণ্ডব চালাচ্ছে। ভাঙা একটি পরিত্যক্ত বাড়িতে লোহার চেয়ারে শক্ত করে মুড়িয়ে বাঁধা হয়েছে গেটকিপার খলিলকে। খলিলের মুখে স্কচ টেপ দিয়ে আটকানো। আগাগোড়া কালো কাপড়ে মোড়ানো এক দানবের মতো ব্যক্তি দাঁড়িয়ে আছে খলিলের সামনে। বজ্রপাতের ঝলকানিতে তার অব্যয় বোঝা যাচ্ছে, কিন্তু চেহারা স্পষ্ট নয়। সবেই হুঁশ ফিরেছে খলিলের। হুঁশ ফিরেই নিজের এহেন দুর্দশা আর সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে রুহ কেঁপে উঠল খলিলের। হঠাৎই ছটফট করতে লাগলো খলিল, কিন্তু হাত পা শক্ত করে বাঁধা, এক বিন্দু নড়ার শক্তি নেই। মুখে অনেক কথাই বলতে চাইলো, সেটাও পারল না। খলিলের ছটফটানি দেখে হা হা করে হেসে উঠল যুবক। পাশেই বিকট শব্দে বাজ পড়ল।
কেঁপে উঠল খলিল। আজ কি তার জীবনের লীলা খেলা সাঙ্গ হতে যাচ্ছে? তবে ভয়ের আতঙ্ক খলিলের চোখে স্পষ্ট। এটাই চেয়েছিল মোহিত, তার কলিজার টুকরা ভাইকে এই নির্দয় খলিল গলা টিপে হত্যা করেছে। শুধু তাই নয়, মুখে স্কচ টেপ লাগিয়ে কথা বলার চিল্লানোর সুযোগটা পর্যন্ত দেয়নি। যেই মুকিতকে বাড়ির কোনো সদস্য ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই মুকিতকে এই জানোয়ার চিপে চিপে মেরেছে। কতটা কষ্ট পেয়েছে মুকিত। মুকিতের করুণ চেহারা মনে পড়তেই আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল মোহিত। মুখের কাপড় সরিয়ে টর্চ জ্বালিয়ে হাঁটু মুড়ে খলিলের সামনে বসল। মোহিতের চেহারা দেখেই খলিলের অন্তরাত্মা কেঁপে উঠল। মোহিতের পাশে দুটো ব্যাটারি আর কিছু ক্লিপযুক্ত তার রয়েছে। খলিলের উদ্দেশ্যে মোহিত বলে উঠল, ভয় করছে খলিল চাচা? খলিল মাথা দিয়ে ইশারায় বোঝালো সে ভয় পাচ্ছে। মোহিত হাসতে হাসতে বলল, ভয় পাওয়ানোর জন্যই তো এত আয়োজন খলিল চাচা। আপনি ভয় না পেলে তো আমার সব কষ্ট বৃথা। কথা বলতে বলতে মোহিত ক্লিপগুলো ব্যাটারিতে লাগিয়ে নিল। এরপর খলিলের উদ্দেশ্যে বলে উঠল, এগুলো দিয়ে আপনাকে ইলেকট্রিক শক দিব খলিল চাচা। সেই শক খেয়ে আপনি তর পাবেন আর আমি মন্ত্রমুগ্ধ ন্যায় উপভোগ করব। কেমন মজা হবে, তাই না? মোহিতের এসব কথায় পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল খলিলের। মোহিত উঠে দাঁড়ালো, এক টানে খুলে ফেললো খলিলের মুখের টেপ। খলিল হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে কেন ধরে এনেছেন স্যার? আমার অপরাধ কি? খলিলের প্রশ্ন শুনে চোয়াল শক্ত হয়ে এলো মোহিতের। কত বড় সাহস, আমাকে প্রশ্ন করা হচ্ছে? পায়ের ভারী বুট দিয়ে পিষে ধরল খলিলের পা। ব্যথায় গগন বিদারী চিৎকার করে উঠল খলিল। মোহিত হাসতে হাসতে বলল, জোরে জোরে চিৎকার কর খলিল। আমার মাসুম ভাইকে তো তুই চিৎকার করতে দিসনি, কিন্তু আমি তোকে সেই সুযোগ দিলাম। তুই যত চিৎকার করবি আমি তত শান্তি পাবো। তোর জন্য আজকে আমার 6 বছর ধরে ভাইয়া টাক শুনি না। দোকানে কত ভালো ভালো জামা, চকলেট, খেলনা গাড়ি দেখি, কিন্তু কিনতে পারি না, কারণ যাকে এগুলো কিনে দিব সেই নেই। তুই তাকে শেষ করে দিয়েছিস। বুকে এই খানটাতে কত কষ্ট হয় জানিস? তুই এটা কিভাবে করেছিস খলিল? ও নিষ্পাপ চোখের জল কি তোর একটুও মন গলেনি? তুলোর মতো ধবধবে গলায় তোর ওই কুৎসিত হাত কিভাবে দিলি? দু হাতের সাহায্যে মোহিত খলিলকে ইঙ্গিত দিয়ে বুঝালো, এতটুক বয়স থেকে কোলে পিঠে করে আগলে রেখেছি ওকে আমরা, কোনোদিন আহ শব্দটুকু করতে দিইনি, আর তুই তাকে এত কষ্ট দিয়ে মারলি। চোখের জল মুছে খলিলকে প্রশ্ন করল মোহিত, তুই কিভাবে মরবি ডিসাইড কর। 440 ডিগ্রি ভোল্টের শর্ট খেয়ে মরবি নাকি শ্বাস রোধ করে মরবি? খলিল ভয়ে কেঁদে কেটে মিথ্যে বলে বাঁচার আকুতি জানিয়ে যাচ্ছে শুধু। খলিলের এসব মিথ্যে নাটকে রাগ ধরে গেল মোহিতের সারা শরীরে। বৈদ্যুতিক তারের দুটো মাথা লাগিয়ে দিল লোহার চেয়ারে সাথে লাগানো কটকাতে। দোলে উঠল খলিল, তার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে শুধু। শক দেয়া বন্ধ করে মোহিত আবারও খলিলের উদ্দেশ্যে বলল, কেমন লাগলো? আবার দেব? খলিল ভারসাম্যহীনের মতো শুধু তাকিয়ে দেখছে সবকিছু। মোহিত কিছু বলতে পারছে না, সে চোখের সামনে সাক্ষাৎ যমদূতকে দেখতে পাচ্ছে। মোহিত আবারও শক দিল। খলিলের শরীর আবার ঝাঁকুনি দিয়ে উঠল। এই বয়সে এত শক নিতে পারল না খলিল। নিমিষেই মুখ দিয়ে লালা ছুটে গেল তার। মিনিট 5 পরেই মৃত্যুকে আলিঙ্গন করে নিল খলিল। খলিলের নিস্তেজ হয়ে যাওয়া দেহের দিকে তাকিয়ে তৃপ্তির হাসল মোহিত। দুহাতের আঙুলের সাহায্যে চোখের জল মুছে নিল। ক্যাপ্টেন সৌম্য বলে হুঙ্কার দিয়ে উঠল মোহিত। বাধ্য ভৃত্যের ন্যায় দৌড়ে এলো সৌম্য। গমগমে কণ্ঠে মোহিত বলে উঠল, ভোর হবার আগে জায়গা ক্লিয়ার করে আগের মতো করে রাখবে, যেন ঘটনা কিছুই ঘটেনি। রাস্তার সৌম্য কণ্ঠ খাদে ফেলে মাথা নিচু করে জিজ্ঞেস করলো, স্যার লাশ কি করব? মোহিত কিছুক্ষণ মৌন থেকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, যেন কিছুই ঘটেনি। রাস্তার পাশে যে বড় ইলেকট্রিক খাম্বাটা আছে সেখানেই সব ব্যবস্থা করা আছে, জাস্ট শুইয়ে দিয়ে আসবে। সকালে যে কেউ ভাববে বজ্রপাতে পড়ে মারা গিয়েছে। বলেই এলবো ক্রাচে ভর দিয়ে প্রস্থান নিল মোহিত। রাত 11:35।
বজ্রপাত কমে গিয়ে ঝুপঝুপ করে মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়ছে শুধু। নিজের ঘরটাকে মন মতো গুছিয়ে নিল স্বর্গ। সকালেই মোহিত ফিরে আসবে হসপিটাল থেকে। মোহিতের কথা মনে পড়তেই লজ্জায় রাঙা হলো স্বর্গের ধবধবে সাদা গাল। নিজেকে কিভাবে উপস্থাপন করবে সে মোহিতের সামনে? আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্বর্গ। অনেক হয়েছে নিজের মনের সাথে নিজের অভিনয়ের যুদ্ধ। নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে বহু কষ্টে গিলে ফেলেছে সকল কান্না, অভিযোগ, অনুযোগ। হসপিটালে বাকি 10 জন ডাক্তারের মতো নিজেকে মোহিতের সামনে উপস্থাপন করেছে নিজেকে। আর কতদিন চলবে নিজের সাথে নিজের এই কানামাছি? মোহিতকে একান্তে পেলে নিজেকে এভাবে ধরে রাখতে পারবে তো সে? ভাবনার সুতো ছিল হঠাৎ দরজায় নকের আওয়াজে। এই টাইমে কেউ আসার কথা নাই। বাপের জরুরি কাজে চিটাগং গিয়েছে। মামা তো ঘড়ির কাঁটা 10-এর ঘরেই, যেতেই ঘুমিয়ে কাত। আর সুখ, সেও তো মিলিটারি একাডেমিতে ফিরে গেছে বিকেলে। তাহলে কে এলো? এত সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দিয়ে চোর তো আসতে পারবে না। তবুও ভয় হলো স্বর্গের মনে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। 1 পা 2 পা করে এগিয়ে দরজা অল্প খুলতেই অতি পরিচিত পুরুষালী গন্ধ ভুরভুর করে নাশা রন্ধে বাড়ি খেলো। নিমিষেই বুক ধক করে উঠল, মন ভারী হলো, চোখ থেকে গড়িয়ে পড়ল জল। দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো মোহিত। বহু কষ্টে শক্তি সঞ্চয় করে দরজা আটকে দিল স্বর্গ। এলোমেলো পায়ে মোহিতের সামনে এসে দাঁড়ালো। মোহিতের চোখের দিকে তাকেই হঠাৎই চাপটে ধরল মোহিতকে। বাইরের বর্ষণের সাথে পাল্লা দিয়ে চলতে থাকলো স্বর্গের অক্ষী বর্ষণ। বেহায়া মন আর নেত্র কোনোটাকেই তার আর আয়ত্তে আনা গেল না। গলার সিলিং খুলে বুকের সাথে মিশিয়ে ফেললো স্বর্গকে মোহিত। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল স্বর্গের। শুরু হলো নানান অভিযোগ, অনুযোগ। তুমি আমাকে ধোঁকা দিয়েছো মোহিত। অন্ধের মতো শুধু নিজের পথে হেঁটেছো, অথচ তোমার সাথে যে আরেকজনের জীবন জুড়েছে সেটা ভেবে দেখোনি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি আমার কথা একবারও কেন ভাবলে না? যদি তুমি ফিরে না আসতে, আর আমি কোথায় যেতাম, কি করতাম? তুমি এত বড় অন্যায় কিভাবে করলে আমার সাথে? এই কয়েকটা দিন আমার কাছে কয়েক হাজার বছরের মতো ঠেকেছে। আমার বুকের অনেক কষ্ট হয়েছে মোহিত। এই প্রতিটি মুহূর্তে আমার নিজেকে শেষ করে দেবার ইচ্ছে জেগেছে। তুমি কখনো বুঝতেই পারলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। অসহায়ের মতো কাঁদতে কাঁদতে স্বর্গ হাঁটু মুড়ে মোহিতের পা জড়িয়ে ধরে বসে পড়ল। প্লিজ মোহিত, আমাকে ছেড়ে আর কখনো কোথাও যেও না। আমি বাঁচতে পারবো না, মরে যাব। সহ্য করতে পারি না আমি। বুকের এইখানে অনেক ব্যথা করে, দম বন্ধ লাগে। স্বর্গের এমন কান্না দেখে মোহিতের নেত্র বেয়ে ফোটায় ফোটায় টুপটুপ করে গড়িয়ে পড়ল জল। সত্যি তো, সে তো স্বার্থপরের মতো কাজ করেছে। মোহিত যদি আর না ফিরতো কোনোদিনও, ফুলের মতো পবিত্র মেয়েটা সারা জীবন বিধবার তকমা গায়ে জড়িয়ে বেঁচে থাকতো। প্রতিশোধ পরায়ণতা তাকে এত অন্ধ কিভাবে করলো? মোহিত ওয়াসিফ যে তার পিতার আদর্শে আদর্শায়িত, তার মতো বিচক্ষণ মানুষের দ্বারা এত বড় ভুল কিভাবে হলো? বহু কষ্টে উপর হয়ে টেনে তুলল স্বর্গকে। বুকের সাথে মিশিয়ে কপালে, চোখে, মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল। আবারও বুকে চেপে ধরল। স্বর্গের মাথায় চুমু খেয়ে আহত কণ্ঠে বলে উঠল, সরি বউ, অনেক বড় অন্যায় করে ফেলেছে। এই দেখো আমি কান ধরেছি, জীবনেও আর কখনো এই ভুল হবে না। ফুফিয়ে কেঁদেই যাচ্ছে স্বর্গ। স্বর্গের এহেন কান্না মোহিতের বুকের শেলের মতো বিচ্ছে। কণ্ঠের সকল দরদ ঢেলে স্বর্গের উদ্দেশ্যে বলে উঠল, ক্ষমা করে দে না জান, তুই ক্ষমা না করলে আমি নিজেকে কঠিন শাস্তি দেব। সাথে সাথেই স্বর্গ তার কোমল হাতের তালু দিয়ে ঝাঁপিয়ে ধরল মোহিতের হাত। অসহায় নেত্রে তাকিয়ে থাকলো মোহিতের মুখের পানে। স্বর্গের তুলতুলে নরম হাতের পিঠের তালুতে চুমু খেলো মোহিত। রজনীগন্ধা স্টিকের মতো লম্বা আঙুলগুলোতে আস্তে করে কামড়ে ধরল। শিউরে উঠল স্বর্গ, গলা জড়িয়ে ধরল মোহিতের। জানলার গ্রিল গলিয়ে বৃষ্টির ঝাপটা এসে সামান্য ভিজিয়ে দিল দুজনকে। বেসামাল হলো মোহিত। স্বর্গের চোখের গড়িয়ে পড়া জল শুষে নিল ঠোঁট দিয়ে। উত্তাল হলো বুকের মাঝে জমানো ভালোবাসা। দুজনে ডুব দিল ভালোবাসার সুধা আস্বাদনে। বিমর্ষ মনে নিজের বরাদ্দকৃত রুমে বসে আছে সৌম্য। আজ 2 দিন ধরে না পিউ ফোন তুলছে, না দেখা করছে।
চারপাশে এত সহিংসতা যা মনের ভীতি বাড়িয়ে দেয় শুধু। যেই পিউ 1 মিনিটও সৌম্যের সাথে কথা না বললে পাগল হয়ে যায়, সেই পিউ আজ 2 দিন ধরে ফোন অফ করে রেখেছে। বুকের ভেতর জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে সৌম্যর। সারাক্ষণ মনটা কু ডেকে চলেছে। নিজের কার্য সাধন করতে গিয়ে নিজেরই প্রাণপ্রিয়ার ক্ষতি করে ফেললো না তো? নাসের হায়দার সাংঘাতিক একজন মানুষ। টাকা পয়সা তার জীবনে অবিচ্ছেদ্য অংশ। নিশ্চয়ই কিছু জানতে পেরে পিউকে কিছু করে দিয়েছে। না, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। মেজর মোহিতকে সবকিছুই জানাতে হবে। চিন্তিত মুখে গায়ের ইউনিফর্ম জড়িয়ে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে গেল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার। 2 দিন পর খলিলের লাশ পাওয়া গিয়েছে বড় রাস্তার মোড়ের বৈদ্যুতিক খাম্বার নিচে। বজ্রপাতে মারা গিয়েছে সে। মাথার চুলগুলো সহ পুড়ে গেছে। বিশ্রী রকম কালো হয়ে গিয়েছে তার লাশ। আজকে বাদ জোহরে তার জানাজা। নিমিষেই কোয়ার্টারের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে গেল এই খবর। ক্রু হাসলো মোহিত। নেক্সট নাসের হায়দারের পালা। তাকে মোহিত শাস্তি দিবে না, তার শাস্তির ব্যবস্থা ভিন্ন। তাকে দেশদ্রোহিতার শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে মোহিত নিজে। আজীবন জেলে পচে মরবে সে। মনে মনে এসব ভাবতেই কফি খেতে খেতে আনমনে হেসে উঠল মোহিত। পাশেই নাফিজার স্বর্গ ব্রেকফাস্ট করছিল। মোহিতের আচমকা এমন হাসিতে তাদের সুবিধা ঠেকলো না। তবুও কেউ কিছু প্রশ্ন করলো না মোহিতকে। হঠাৎই মোহিতের ফোন ভো ভো আওয়াজ তুলে ভাইব্রেট হতে লাগলো। ক্যাপ্টেন সৌম্যর কল দেখে দ্রুত তা রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে সৌম্যের আহত আওয়াজ ভেসে উঠল। স্যার, আজ 3 দিন ধরে পিওর কোনো খোঁজ পাচ্ছি না। যা বোঝার বুঝে গেল মোহিত। 2 দিন রেস্ট নিয়ে নাসের হায়দারের বন্দোবস্ত করতে চেয়েছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে আজকে রাতেই অ্যাকশনে নামতে হবে। সৌম্যকে আশ্বস্ত করে ফোন কেটে দিল মোহিত। ক্রিমিনাল ভিজিটিং রুমে বসে আছে স্বর্গ আর মোহিত। আহিয়ানকে দেখার জন্য এসেছে তারা। মোহিত যখন শুনেছে আহিয়ানের মানসিক সমস্যা দেখা দিয়েছে, তখন থেকেই দেখা করার চেষ্টা করছে, কিন্তু সময় স্বল্পতার জন্য পারেনি। কিছুক্ষণ পর 2 জন কারারক্ষী আহিয়ানকে ধরে আনলো। আহিয়ানের এমন শোচনীয় অবস্থা দেখে কোথাও একটু মন খারাপ হলো মোহিতের। মোহিতকে দেখে আহিয়ান যেন আকাশের চাঁদ হাতে পেল। দৌড়ে এসে মোহিতকে জাপটে ধরলো। এত স্মার্ট একটা ছেলে কেমন হয়ে গেছে নিমিষেই। মোহিতের মনে হঠাৎই এক দয়া এলো। সবকিছু স্বাভাবিক থাকলে আহিয়ানকে আরেকটা চান্স দেবে মোহিত। সেজন্য তার যা যা করতে হয় সব করবে। স্বর্গের দিকে তাকিয়ে স্বাভাবিক মানুষের মতো করেই বলে উঠল, স্বর্গ, তুমি মলিন হয়ে গেছো। তোমাকে এমন ভালো লাগে না। তুমি সবসময় প্রাণবন্ত থাকবে, ঠিক আছে? ভিজিটিং আওয়ার শেষ হতেই মোহিত স্বর্গ উঠে দাঁড়ালো। কারারক্ষী আহিয়ানকে বগল দাবা করে ধরে নিয়ে যেতে উদ্যত হলো। হঠাৎই আহিয়ান ডেকে উঠল, স্বর্গ। পিছন ফিরে তাকালো স্বর্গ। মৃদু হেসে আহিয়ান বলে উঠল, আমি তোমাকে সত্যি আমার করে পেতেছিলাম, কিন্তু উপায়টা ছিল অপরাধের।